ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের একটি সাবজেক্ট হচ্ছে রিসার্চ মেথোডোলজি। আজকে আমি রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে স্টেপ ফর ডাটা প্রসেসিং, অর্থাৎ ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে কোন কোন স্টেপ আছে সেই স্টেপগুলো সম্পর্কে আমি প্রথমেই আলোচনা করব। স্টেপ অফ ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে সেটা কী হচ্ছে, ডাটা বিশ্লেষণের ধাপগুলা সম্পর্কে আমরা আলোচনা করব। ফলোয়িং মেজর স্টেপস আর রিকোয়ার্ড, অর্থাৎ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত। সেই পদক্ষেপগুলো কি? আইডেন্টিফাই অ্যাবনর্মাল ডাটা অ্যান্ড এক্সটেন্স, অর্থাৎ অস্বাভাবিক তথ্য এবং শক্তি শনাক্ত করতে হবে। অর্থাৎ যদি আমরা ডেটা বিশ্লেষণ করি, সেই ডাটা বিশ্লেষণের ধাপগুলো যদি ব্যাখ্যা করি, তাহলে প্রথমেই আমাদেরকে এই যে ডেটাটা কালেকশন করব সেই ডেটা সংগ্রহের ক্ষেত্রে তথ্য এবং এটা কোথা থেকে তথ্যটা পাইছি সেই তথ্যটার শক্তিটা আমাদেরকে শনাক্ত করতে হবে। ক্লাস্টার দ্য ডাটা, তথ্যগুলো ক্লাস্টার করতে হবে। ড্র ইন্টারফারেন্স অ্যান্ড আইডেন্টিফাই প্রবলেমস, অনুমান আমাদের একটা অঙ্কন করতে হবে এবং সমস্যাগুলো চিহ্নিতকরণ করতে হবে। প্রপোজ পসিবল নার্সিং ডায়াগনোসিস, সম্ভাব্য নার্সিং যে রোগগুলো আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। সেক ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করতে হবে। কনফার্ম অর রুল আউট, নিশ্চিত করতে হবে এবং কিছু যেটা দরকার নাই সেগুলোকে বাতিল করতে হবে। আর ডকুমেন্টস কনক্লুশন, এবং যে তথ্যগুলো পেয়েছি সেটার উপসংহার করতে হবে। তাহলে আমরা দেখলাম কি স্টেপস অফ ডাটা অ্যানালাইসিস, অর্থাৎ ডেটা বিশ্লেষণের যে ধাপগুলো আছে সেগুলো যদি আলোচনা করি, তাহলে প্রথমেই আসতেছে আইডেন্টিফাই অ্যাবনর্মাল ডাটা অ্যান্ড এক্সটেন্স, অস্বাভাবিক যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে এবং যে ডেটাগুলো সংগ্রহ করছি সেইটা কোন জায়গা থেকে সংগ্রহ করতে সেটা শক্তিটা আমাদেরকে জানতে হবে। এই শক্তি বলতে বোঝানো হয়েছে অর্থাৎ ডাটাটা কতটুকু সঙ্গতিপূর্ণ এবং সেটা কতটুকু তথ্য পরিপূর্ণ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ক্লাস্টার দ্য ডাটা, তথ্যগুলো আমাদের ক্লাস্টার করতে হবে। ড্র ইন্টারফারেন্স অ্যান্ড আইডেন্টিফাই প্রবলেম, আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং একটা অঙ্কনে তৈরি করতে হবে। প্রপোজ পসিবল নার্সিং ডায়াগনোসিস, সম্ভাব্য নার্সিংয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। আর চেক ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করতে হবে। কনফার্ম অর রুল আউট, নিশ্চিত করতে হবে এবং বাতিল করতে হবে। ডকুমেন্ট কনক্লুশন, যে তথ্যগুলো আমরা সংগ্রহ করছি সেগুলোর উপসংহার করতে হবে। এরপরে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোর্সেস অফ ডাটা, অর্থাৎ আমরা যে তথ্যগুলো ডেটাগুলো সংগ্রহ করি সেইটার উৎসগুলো কোথায়, কোন কোন উৎস থেকে আমরা সংগ্রহ করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের দুইটা বেসিসের উপরে আমরা ডেটাগুলো সংগ্রহ করে থাকি। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ নার্সিং প্র্যাকটিস, অর্থাৎ নার্সিং অনুশীলনের ভিত্তিতে, আর একটা হচ্ছে নাম্বার দুইটা হচ্ছে অন দ্য বেসিস অফ এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, অর্থাৎ মহামারীবিদ্যা বা পরিসংখ্যানের ভিত্তিতে। তাহলে আমরা যদি বলি সোর্সেস অফ ডেটা, আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি সেটা উৎস কোথা থেকে, আমরা মূলত দুইটা উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। একটা হচ্ছে নার্সিং অনুশীলনের মাধ্যম ভিত্তিতে, যেহেতু আমরা এখানে নার্সিং সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেহেতু আসবে অন দ্য বেসিস অফ নার্সিং প্র্যাকটিস, অর্থাৎ নার্সিং অনুশীলনের ভিত্তিতে। আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, অর্থাৎ মহামারী বিদ্যা এবং পরিসংখ্যানের ভিত্তিতে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব অন দ্য বেসিস অফ নার্সিং প্র্যাকটিসের ক্ষেত্রে সোর্স অফ ডেটা, অর্থাৎ তথ্যের উৎস। একটা হচ্ছে কি অ্যাট হোম, বাসা থেকে। ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ বাড়িতে যদি আমরা চিন্তা করি, বাড়িতে যে পরিবারের সদস্যগুলো আছে তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং আছে প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। অ্যাট স্কুল, স্কুলে যদি আমরা বলি স্কুল টিচার, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে। ফ্রেন্ডস, বন্ধুদের মাধ্যমে। অ্যাট দ্য হসপিটাল, হাসপাতাল থেকে যদি আমরা তথ্য সংগ্রহ করি সেক্ষেত্রে ডক্টরস অ্যান্ড নার্সেস, অর্থাৎ ডাক্তারদের কাছ থেকে এবং সেবিকা বা নার্সদের কাছ থেকে। অ্যাট হেলথ সেন্টার, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে যদি আমরা বলি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্যসেবা প্রদানকারী যে আছে, স্বাস্থ্যসেবা প্রদানকারী যে কর্মকর্তা বা কর্মী আছে তার কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। অ্যাট ক্লিনিক, যদি ক্লিনিকের কথা চিন্তা করি ফিজিশিয়ান অ্যান্ড নার্সেস, চিকিৎসক এবং নার্সের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। অ্যাট রিহ্যাবিলিটেটিভ সেন্টার, অর্থাৎ যদি পুনর্বাসন কেন্দ্রের কথা আমরা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে মাল্টিডিক্স ক্লিনারি টিমস, অর্থাৎ ওখানে মাল্টিডিক্সে সম্পর্কিত যে দলগুলো আছে সেই দলগুলোর কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি।
অবজারভেশন বা ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ পর্যবেক্ষণ বা শারীরিক পরীক্ষার মাধ্যমে যদি আমরা তথ্যগুলো সংগ্রহ করি সেক্ষেত্রে আমরা কী পেতে পারি, এক্সেপশন কিছু ব্যতিক্রম পেতে পারি, পালপিটেশন আকারে পেতে পারি আমরা, ঠিক আছে, প্রিকশন অর্থাৎ আওয়াজের মাধ্যমে, ঠিক আছে, অ্যাসোপ্লেশন অর্থাৎ উদযাপনের মাধ্যমে আমরা তথ্যগুলো পেতে পারি। তার নার্সিং অনুশীলনের ভিত্তিতে যদি আমরা তথ্যগুলো উৎস খুঁজে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে বাড়িতে দেখা যাচ্ছে কি পরিবারের সদস্য থেকে এবং অনুসরণ করার মাধ্যমে, স্কুলের কথা যদি বলতে চাই স্কুলের শিক্ষকের কাছ থেকে পেতে পারি অথবা বন্ধুদের কাছ থেকে পেতে পারি, হাসপাতালে আমরা ডাক্তার এবং নার্সের কাছ থেকে পেতে পারি, স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী যে কর্মকর্তা বা কর্মী আছে তার কাছ থেকে আমরা তথ্য পেতে পারি, ক্লিনিকে চিকিৎসক এবং নার্সের কাছ থেকে আমরা তথ্য পেতে পারি, পুনর্বাসন কেন্দ্রে যে ওইখানে দলগতভাবে যারা কাজ করে পুনর্বাসন কেন্দ্রে তাদের কাছ থেকে আমরা তথ্য পেতে পারি, পর্যবেক্ষণ এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পাই, কিছুটা পালপিটেশনের মাধ্যমে পাই, আওয়াজের মাধ্যমে পাই এবং উদযাপনের মাধ্যমে পাই। এবার আমরা আলোচনা করব অন দ্য বেসিস অফ এপিডেমিওলজিক্যাল অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমরা মহামারী বিদ্যা এবং পরিসংখ্যানের উপর ভিত্তি করে তথ্যের উৎসের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে প্রথমে আসবে প্রাইমারি সোর্সেস অফ ডাটা। প্রথমেই আসে কি প্রাইমারি সোর্সেস অফ ডাটা অর্থাৎ প্রাথমিক তথ্যের উৎস, তারপরে আছে সেকেন্ডারি ডাটা দ্বিতীয় তথ্যের উৎস, তারপর আছে টার্সিয়ারি সোর্সেস মানে তৃতীয় উৎস আর কি। তাহলে প্রাইমারি ডাটার ক্ষেত্রে যদি আমরা বলি প্রাথমিক উৎসের কথা যদি বলি সেক্ষেত্রে আছে কি র ডাটা মানে একদম মানে মূল যে তথ্যটা আছে সেটার ক্ষেত্রে যদি বলি মূল ডাটার ক্ষেত্রে অরিজিনাল রিসার্চ এক্সাম্পল জার্নাল আর্টিকেলস বুকস অর্থাৎ মূল গবেষণা যেমন যে পত্রপত্রিকা নিবন্ধিত যে পত্রপত্রিকা আছে সেইখান থেকে বা বই থেকে আমরা তথ্যগুলো পেতে পারি। ডেইলি এন্টারেন্স অর্থাৎ ডেইলি প্রতিদিনের যে মানে লিপিবদ্ধ হয় বা এন্ট্রি করা হয় সেইখান থেকে, সেটা কীরকম হতে পারে লেটার্স অ্যান্ড আদার করসপন্ডিং অর্থাৎ চিঠি বা অন্যান্য যে চিঠিপত্র আছে সেইখান থেকে পেতে পারি। ফটোগ্রাফস মানে লিগাল ডকুমেন্টস অর্থাৎ ফটোগ্রাফের মাধ্যমে আইনি যে কাগজপত্র বা লিখিত দলিলপত্র থাকে তার মাধ্যমে আমরা তথ্য পেতে পারি। অডিও অ্যান্ড ভিডিও ব্রডকাস্ট অর্থাৎ অডিও এবং ভিডিও সম্প্রচারণের মাধ্যমে আমরা তথ্যগুলো পেতে পারি। আই উইটনেস অ্যাকাউন্ট অর ইন্টারভিউ অর্থাৎ প্রত্যক্ষদর্শীর মাধ্যমে বা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তথ্যগুলো পেতে পারি। এছাড়া আছে রেকর্ডস অ্যান্ড ডকুমেন্টস ক্রিয়েটেড বাই অর্গানাইজেশন প্রতিষ্ঠানের দ্বারা নির্মিত যে বা লিপিবদ্ধ যে রেকর্ড থাকে বা নথিপত্র থাকে সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। তাহলে আমরা দেখলাম যে মহামারী বিদ্যা বা পরিসংখ্যানের উপরে ভিত্তি করে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা তথ্য পাবো মূল গবেষণা থেকে তথ্য পেতে পারি, যেমন নিবন্ধিত যে জার্নাল বইগুলো থাকে সেইখান থেকে, তারপরে দৈনিকে যে চিঠিপত্র বা অন্যান্য চিঠিপত্র থাকে সেইটা আইনি দলিলের মাধ্যমে পেতে পারি। অডিও ভিডিও যে সম্প্রচার করা হয় ওখান থেকে তথ্য পেতে পারি। প্রত্যক্ষদর্শীরা দেখে তথ্য প্রদান করতে পারে বা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তথ্যগুলো পেতে পারি। এছাড়া আমরা প্রতিষ্ঠানের যে লিপিবদ্ধ যে রেকর্ড থাকে বা নথিপত্র থাকে সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। এবারে সেকেন্ড এটা হচ্ছে প্রাইমারি সোর্সেস অফ ডাটা এপিডেমিওলজিক্যাল অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ মহামারী বিদ্যা বা পরিসংখ্যানগত বিদ্যার প্রাইমারি সোর্সেস অফ ডেটার ক্ষেত্রে আমরা এই মাধ্যম থেকে প্রাথমিক স্তরের তথ্যগুলো পেতে পারি। আর সেকেন্ডারি ডেটা অর্থাৎ দ্বিতীয় স্তরের কথা যদি চিন্তা করি অ্যাট বিল্ডস আপন প্রাইমারি সোর্সেস বাই অ্যানালাইজিং ইন্টারপ্রিটেশন সিনথেসাইজিং অর ডিসকাসিং দেম। কি বলছে অ্যাট বিল্ডস আপন প্রাইমারি রিসোর্সেস বাই অ্যানালাইজিং ইন্টারপ্রিটেশন সিনথেসাইজিং অর ডিসকাসিং দেম অর্থাৎ দ্বিতীয় তথ্যের ক্ষেত্রে হচ্ছে বিশ্লেষণ ব্যাখ্যা সংশ্লেষণ বা আলোচনা করে প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা তথ্যগুলো পেতে পারি। অর্থাৎ প্রাথমিক যে তথ্যগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বা বিশ্লেষণের মাধ্যমে সেখান থেকে আমরা যে তথ্যটা পেয়ে থাকি সেটিকে বলা হচ্ছে সেকেন্ডারি ডাটা বা দ্বিতীয় তথ্য। উদাহরণস্বরূপ কি আছে বুকস জার্নাল আর্টিকেলস মানে বই থেকে বই যে আছে বই সেই বই জার্নাল, তারপর আছে গ্রে লিটারেচার ধূসর সাহিত্য যেটা আছে, নিউজ পেপার মানে সংবাদপত্র জনপ্রিয় পত্রিকার উপরে ভিত্তি করে যেমন পপুলার ম্যাগাজিন, মুভিস রিভিউ আর্টিকেলস ফাউন্ড ইন স্কলারলি অর্থাৎ প্রবন্ধগুলো পাণ্ডিত্যের মাধ্যমে পাওয়া যায় সেইখান থেকে, বায়োগ্রাফিক্স মানে হিস্টোরিক্যাল স্টাডিজ জার্নাল অর্থাৎ জীবনী যদি ঐতিহাসিক গবেষণা বা জার্নাল থেকে আমরা পেতে পারি। এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম কীভাবে পেতে পারি বুক বা জার্নালে যে নিবন্ধনকৃত যে তথ্য আসে সেখান থেকে পেতে পারি, ধূসর সাহিত্য থেকে পেতে পারি, জনপ্রিয় যে পত্রিকা আছে সংবাদপত্র সেখান থেকে তথ্য পেতে পারি, বিভিন্ন রকম যে মুভি তৈরি হয় সেখান থেকে আমরা তথ্য পেতে পারি, জীবন কাহিনীর যে ঐতিহাসিক গবেষণা বা জার্নাল আছে সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। এবারে আমরা আলোচনা করব টার্সিয়ারি সোর্সেস অফ ডেটা।
তৃতীয় স্তরের উৎস বা তৃণমূল উৎস যদি বলি, ওভারকুল অফ টপিক্স ডাইজেশন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্সেস ইন্টু সামারাইজড অফ ইনফরমেশন। আবারও যদি বলি টার্সিয়ারি সোর্সেস কথা যদি বলি, ওভারকুল অফ টপিক্স ডাইজেশন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্সেস ইন্টু সামারাইজড অফ ইনফরমেশন। অর্থাৎ তৃণমূলের উৎস যদি বলি, বিষয়ের পরিমাপের প্রাথমিক এবং দ্বিতীয় তথ্যের সংক্ষিপ্ত সারের যে উৎস সেইটা হচ্ছে তৃতীয় স্তরে। অর্থাৎ প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের তথ্যগুলো পেয়েছি সেইটাকে সংক্ষিপ্ত সারে যেটা যেখান থেকে সংগ্রহ করবো এটা হচ্ছে তৃতীয় স্তর। এক্সাম্পল হচ্ছে, ঠিক আছে, আমরা যদি বলি, ঠিক আছে, এনসাইক্লোপিডিয়াস, ঠিক আছে, অর্থাৎ বিশ্বকোষ যদি বলি আমরা, এক্সাম্পল টেক্সট বুক, পাঠ্যপুস্তক থেকে আমরা যেতে করতে পারি। ক্রোনোলজিস হচ্ছে হ্যান্ডবুকস, অর্থাৎ কালক্রম যে হ্যান্ডবুক আছে সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। বায়োগ্রাফিক্যাল ডিকশনারিজ অর্থাৎ জীবনী অভিধান থেকে আমরা তথ্য পেতে পারি। আর সাবজেক্ট ডিকশনারিজ হচ্ছে বিষয়ভিত্তিক অভিধান থেকেও আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। তাই আমরা টার্সিয়ারি উৎস দেখলাম, আমরা পাঠ্যপুস্তক যেগুলো আছে সেইখান থেকে, কালক্রমিক যে হ্যান্ডবুক আছে সেইখান থেকে আমরা তথ্য পেতে পারি, জীবনী অভিধান বা বিষয়ী অভিধান থেকেও আমরা তথ্যগুলো পেতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে সোর্সেস অফ ডেটার ক্ষেত্রে আমরা দেখলাম ডেটা আমরা মূলত দুইটা ভাগ উৎস থেকে পেয়ে থাকি। একটা হচ্ছে নার্সিং প্র্যাকটিস অর্থাৎ নার্সিং অনুশীলনের ভিত্তিতে, আর একটা হচ্ছে মহামারী এবং পরিসংখ্যানগত বিদ্যার উপরে। তাহলে নার্সিং উৎস ক্ষেত্রে দেখতেছি আমরা বাড়ি থেকে পেতে পারি, স্কুল থেকে পেতে পারি, হাসপাতাল থেকে পেতে পারি, ক্লিনিক থেকে পেতে পারি, স্বাস্থ্যকেন্দ্র থেকে পেতে পারি, পুনর্বাসন কেন্দ্র থেকে পেতে পারি, পর্যবেক্ষণের বা শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পেতে পারি। বাড়িতে দেখা যাচ্ছে আমরা কিসের মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে পেতে পারি, আর পরিবারের সদস্যের কাছ থেকে, স্কুলের শিক্ষক বন্ধুবান্ধবের কাছ থেকে পেতে পারি, হাসপাতালের ডাক্তার এবং নার্সের কাছ থেকে, স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা কর্মী বা কর্মকর্তার কাছ থেকে পেতে পারি, ক্লিনিকে চিকিৎসক বা নার্সের কাছ থেকে পেতে পারি, পুনর্বাসন কেন্দ্রে যারা সংশ্লিষ্ট তাদের কাছ থেকে আমরা তথ্য পেতে পারি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা তথ্যগুলো পেতে পারি। আর ইপিডেমিওলজিক্যাল বা বায়োস্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তিনটা সোর্স আছে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। প্রাইমারি সোর্সের ক্ষেত্রে আমরা বলছি মূল গবেষণা, যেমন জার্নাল, পত্রিকা, বই, নিবন্ধিত বই, চিঠিপত্র ইত্যাদি থেকে তথ্য পেতে পারি। যেগুলো ফটোগ্রাফিক হয় সেই ফটোগ্রাফিক দলিল থেকে আমরা তথ্য পেতে পারি। অডিও ভিডিও যে সম্প্রচার করা হয় ওইখান থেকে আমরা তথ্য পেতে পারি, ঠিক আছে। তা প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে এবং সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তথ্য পেতে পারি, এবং প্রাতিষ্ঠানিক যে রেকর্ড লিপিবদ্ধ থাকে সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। আর দ্বিতীয় পর্যায়ে দেখা গেছে কি, যে এই যে প্রাথমিক যে তথ্যটা পাইছি এইটা ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং সেটা আলোচনার মাধ্যমে যেটাকে আমরা ভিত্তি করে, যার উপরে ভিত্তি করে আমরা তথ্য পাই, সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের তথ্য। সেটা হচ্ছে কি বুক জার্নাল নিবন্ধন বা সংবাদপত্র বা জনপ্রিয় পত্রিকার মাধ্যমে, মুভি রিভিউ দেখে, ঐতিহাসিক জীবন কাহিনী বা যে জার্নালগুলো আছে সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। আর তৃতীয় হচ্ছে ওই দ্বিতীয় যে তথ্য পাইছি সেইটা এবং বিষয়ের পরিমাপের প্রাথমিক যে তথ্যগুলো আছে সেইটার সংক্ষিপ্ত সারাংশ যেটা, সেটা হচ্ছে তৃতীয় স্তর। সেটা হচ্ছে বিশ্বকোষ, যেমন পাঠ্যপুস্তক থেকে পেতে পারি, কালক্রম যে হ্যান্ডবুক আছে সেটা থেকে পেতে পারি, জীবনী অভিধান বা বিষয় অভিধান থেকে আমরা এই তথ্যগুলো পেতে পারি। আর আমরা বললাম স্টেপস অফ ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ তথ্যের যে ধাপ, বিশ্লেষণের যে ধাপগুলো আছে সেটা হচ্ছে কি, প্রথমেই হচ্ছে আইডেন্টিফাই অ্যাবনর্মাল ডেটা অ্যান্ড স্ট্রেঞ্জ, অস্বাভাবিক তথ্য যেটা সেটাকে চিহ্নিত করতে হবে, এবং যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেইগুলা শক্তিশালী উৎস থেকে তথ্য সংগ্রহ করে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ক্লাস্টারিং দ্য ডাটাগুলোর ক্লাস্টার করতে হবে এবং এটাকে চিহ্নিত একটা অঙ্কন করতে হবে এবং সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। তারপরে কী বলছে, প্রপোজ পসিবল নার্সিং ডায়াগনোসিস, সম্ভাব্য নার্সিং যে সমস্যাগুলো আছে সেগুলোকে নির্ণয় করতে হবে। চেক ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সংজ্ঞায়িত বৈশিষ্ট্যগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপর হচ্ছে কনফার্ম অর রুল আউট, নিশ্চিত করতে হবে এবং বাতিল করতে হবে। এবং ডকুমেন্টস কনক্লুশন, যে তথ্যগুলো পেয়েছি সেগুলোর উপসংহার করতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম স্টেপস অফ ডেটা অ্যানালাইসিস, আর পড়লাম আমরা কী হচ্ছে সোর্সেস অফ ডেটা। এই টপিকগুলো যে আলোচনা করলাম, এখানে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো লিখে জানাবে। আমি পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবো, নিরাপদে থাকবো, সুস্থ থাকবো।